হঠাৎ করে নাটকীয়ভাবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মুহূর্তের মধ্যেই রাজনীতিতে নতুন একটা দৃশ্যপট হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে দেখবেন যে প্রফেসর ইউনূসকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছে। मोदी के पास 48 घंटे यानी 5 जून और 5 जून तक इस्तीफा ले लीजिए, वरना 6 जून को किस तरीके का क्या तूफान खड़ा होगा, आज इसका एक खाका खींच दिया। কখনো জনতা পার্টি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এবার ময়দানে নামতে চলেছে। আগামী 6 জুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রিজাইনের দাবিতে তারা কিন্তু রীতিমতো যন্তর মন্তরে বিশাল বিক্ষোভ করবেন। ট্রাম্পের পোশাক কুকুর হয়ে গেছেন মোদি। আজকে নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে, বিহারে নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে, মধ্যপ্রদেশের রাস্তায় মানুষ নেমেছে। আর কিছুদিনের মধ্যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো অবস্থা হবে আমাদের দেশে। নরেন্দ্র মোদি একটা হাসির পাত্র হয়ে গেছেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি এবার ভারতকে চাপে রাখতেই রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? দর্শক মন্ডলী, 18 মাসের শাসন আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে যে পরিমাণ চাপে রেখেছে, ঠিক সেই একই চাপে ফেলানোর জন্যই কি নতুন করে রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? দর্শক, আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ইতিমধ্যে বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চান কিনা তাও কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এছাড়াও পশ্চিমবঙ্গে আরো কিছু ঘটনা ঘটে গিয়েছে, তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। দর্শক, আর কথা বাড়াবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। হঠাৎ করে নাটকীয়ভাবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মুহূর্তের মধ্যেই রাজনীতিতে নতুন একটা দৃশ্যপট হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের পরিবর্তন। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থেকে খুব শীঘ্রই বিদায় নেবেন বলে মনে হচ্ছে, এবং বিএনপি সরকারের আন্তর্জাতিক সম্পর্কেও বড় ধরনের পরিবর্তনের আভাস। নানান বিষয়ে নানান সমীকরণ হঠাৎ রাজনীতির দৃশ্যপটে একটা নড়াচড়া দিয়েছে, এবং অচিরেই আপনারা দেখবেন যে তোলপাড় শুরু হয়ে গেছে। খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। জাতিসংঘ নিয়ে আর কোনো স্বপ্ন, জাতিসংঘকে খড়কুটো মনে করে ধরে একটু বাঁচার চেষ্টা আওয়ামী লীগ করতে পারবে না। এরপরে আরেকটা সম্ভাবনা আমরা যেটা বলেছি, যে ইউনূস সরকারের যে মেটিকুলাস ডিজাইন প্ল্যান, যে নির্বাচন দিয়ে তিনি যাবেন, যুক্তরাষ্ট্র এবং ইউনূসের যে হেজিমনি এটা বাংলাদেশে থাকবে, এটা ধীরে ধীরে আবার কন্টিনিউ করবে। যেহেতু ইউনূস সরকার দেশ শাসন করতে ব্যর্থ হয়েছিলেন, নানান বিষয় জটিলতা হয়েছিল, এর ফলে একটা বেকার ইউনূস সরকার করেছিল, নির্বাচন দিতে হয়েছে। কিন্তু ইউনূস হাল ছাড়েনি। ইউনূসীয় চিন্তা ভাবনা বা মার্কিন যে প্রতিনিধি, এটা বাংলাদেশে থাকবে। এই জন্য খলিলুর রহমান তো ওপেন বিএনপি ছিল না, গুপ্ত বিএনপি ছিল হয়তো, কিন্তু খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এটা একদম চারটিখানি কথা বা একদম সিম্পল বিষয় না, এটা বড় কিছু। এটা মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। খলিলুর রহমান কে এরকম একটা তথ্য আমাদের কাছে আছে যে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন, ঠিক আছে, কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি ফুল টাইম জাতিসংঘে কাজ করবেন, তখন আর পররাষ্ট্র মন্ত্রী পদে তিনি থাকবেন না। এতে যেটা হতে পারে যে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে থেকে সরিয়ে দেওয়া হয়, বা তিনি পদত্যাগ করবেন, জাতিসংঘের ফুল টাইমের হিসেবে দায়িত্ব পালন করবেন, এরকম একটা কথা তিনি বলেছিলেন। তাই ফুল টাইম তিনি দায়িত্ব পালন করবেন, আর দলের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি থাকছেন না, অন্য একজনকে পররাষ্ট্রমন্ত্রী করা হবে। এটা একটা বড় ধরনের পরিবর্তন। আর হ্যাঁ, বিএনপি সরকার মার্কিন বলয় থেকে বের হওয়া কঠিন হবে, কারণ খলিলুর রহমান এরা আন্তর্জাতিকভাবে বিএনপিকে পশ্চিমা ফ্রেন্ডলি রাখার চেষ্টা করবে, একদম চীন বলয়ে যাওয়া থেকে কিছুটা হলে বিরত রাখার চেষ্টা করবে। এটাও একটা পরিবর্তন। আর ভারতের চালাকি, ভারতের লাফালাফি, এটা কিছুটা হলেও বন্ধ হবে। অলরেডি ভারতের অভ্যন্তরে নানান ক্রাইসিস শুরু হয়ে গেছে। ওসমান হাদি হত্যার রহস্য যে কোনো সময় বলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, এটা নিয়ে জটিলতা। এখন খলিলুর রহমান এখানে তার একটা মিশন সফল, তিনি জাতিসংঘে তার জায়গা করে নিয়েছে। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রীগিরি করা একদম 5 বছর, এটা তার উদ্দেশ্য ছিল না, তিনি তার জায়গায় করে নিয়েছেন। এখন তিনি বাংলাদেশ থেকে চলে যাবেন, তার ওখানে সভাপতিগিরি করবেন, তারপরে তিনি তার আবার সেই পুরনো যুক্তরাষ্ট্রের জীবন বেছে নেবেন, তিনি বাংলাদেশে আসবেন না। কিন্তু খলিলুর রহমান বসে থাকবেন না। খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া মানে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন। এরপরে এটা একদম কয়েক মাসের মধ্যে দেখবেন তারা যখন চীন সফরে গেলে তারেক রহমান, তখন যখন বিএনপি সরকার বেকায়দা পড়বে, পশ্চিমারা ষড়যন্ত্র করতে পারে, বা এরকম বেকায়দা যখন পড়বে, তখন হঠাৎ করে পশ্চিমাদের শান্ত করতে বা যুক্তরাষ্ট্রকে শান্ত করতে বা সম্পর্ক মেকআপ করতে হঠাৎ করে দেখবেন যে প্রফেসর ইউনূসকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছে। এটা আগামী 1 বছরের মধ্যে আপনারা দেখবেন। তবে বিএনপি ক্রাইসিসে পড়লে দ্রুত করবে, আর ক্রাইসিসে না পড়লে কমপক্ষে 1 বছর পর বা চুপুর মেয়াদ শেষ হওয়ার পর ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে। এটা আরো স্পষ্ট হলো এই খলিলুর রহমানের
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। मोदी के पास 48 घंटे यानी 5 जून और 5 जून तक इस्तीफा ले लीजिए, वरना 6 जून को किस तरीके का क्या तूफान खड़ा होगा। आज इसका एक खाका खींच दिया गया। आज पहली बार कॉकरोच जनता पार्टी की तरफ से प्रेस कॉन्फ्रेंस होती है। दिल्ली के कॉन्स्टिट्यूशन क्लब में प्रेस कॉन्फ्रेंस हुई कॉकरोच जनता पार्टी की तरफ से, और जब वो प्रेस कॉन्फ्रेंस हुई तो उस प्रेस कॉन्फ्रेंस के अंदर सारा खाका सामने रख दिया गया। 6 तारीख को क्या होगा, किस तरीके से होगा, कैसे होगा, कहां कहां होगा, कौन कौन होगा, सब कुछ सामने रख दिया गया। कॉकरोच जनता पार्टी के प्रतिनिधि के तौर पर 3 नौजवान, 3 कॉकरोच वो सामने आते हैं, जिसमें सौरव दास जर्नलिस्ट, सुप्रीम कोर्ट को लेकर के खूब लिखते हैं। और सबसे बड़ी बात, एक तरीके से आप यूं भी कह सकते हैं कि कॉकरोच जब कहा गया तो कहीं ना कहीं इशारा सौरव दास की तरफ भी था। तो सौरव दास वो वहां पर मौजूद थे। विजिता दहिया राइटर हैं, ऑथर हैं, कंटेंट राइटर भी हैं, और वो भी फिल्म मेकर, वो वहां पर बैठे हुए थे। और तीसरे आशुतोष रंका, और ये लंदन से पास आउट हैं, IIT कानपुर से पास आउट हैं। और अभिजीत दिपके और उसके साथ में सोनम वांगचुक। तो ये एक तरीके से खाका आज दिखाई दिया, और उन्होंने बहुत कुछ अपने बारे में बताया भी। और मेन जो कार्यक्रम था आज की प्रेस कॉन्फ्रेंस का वो यही था कि 6 तारीख को यानी 6 जून को क्या होने वाला है। तो 6 जून को बता दिया गया कि सुबह 8 बजे दिल्ली एयरपोर्ट पर एक्शन शुरू होगा, और दिल्ली एयरपोर्ट पर सुबह 8 बजे अभिजीत दिपके वो लैंड करेंगे। यानी ये 6 तारीख 6 जून शनिवार का दिन ये नरेंद्र मोदी के लिए एक लंबा दिन होने वाला है, और इसकी शुरुआत सुबह सुबह हो जाएगी। 8 बजे का मतलब यह है कि हो सकता है कि उससे पहले ही रात को जंतर मंतर और दिल्ली के इर्द गिर्द कॉकरोच आने लग जाए। तो अभिजीत दिपके जी 6 जून को आएंगे, सुबह 8 बजे वो लैंड करेंगे दिल्ली में एयरपोर्ट में। वहाँ पे ही हैज कॉल्ड अपॉन हिज सपोर्टर्स टू कम टू द एयरपोर्ट एंड उनको रिसीव करें। एंड साथ में वहाँ से जितने लोग होंगे वांगचुक जी के साथ सब पार्लियामेंट स्ट्रीट पुलिस स्टेशन जाएंगे। वहाँ पे पुलिस के पास जाके वे विल आस्क फॉर परमिशन टू प्रोटेस्ट। कॉकरोच का मतलब यह है कि वो युवा जो अपने आप को कॉकरोच के तरीके से बता रहे हैं, जिनको सिस्टम का कॉकरोच बता दिया गया, जिनको सिस्टम का एक घोषित कॉकरोच साबित कर दिया गया, तो हो सकता है कि वो कॉकरोच आने लगे। প্রধানমন্ত্রী ইটালিতে গিয়ে মেলোনিকে মেলোডি উপহার দিচ্ছেন, সারা দেশ সারা দুনিয়া হাসছে, ব্যঙ্গ করছে, লোকে রিল বানাচ্ছে। আমাদের লজ্জা না? রাশিয়া বলছে, ইরান বলছে আমরা সস্তায় ভারতবর্ষকে তেল দিতে চাই, ভারত নিচ্ছে না। কেন নিচ্ছে না? আমেরিকার কথাই নিচ্ছে না। ট্রাম্পের পোষা কুকুর হয়ে গেছেন মোদি। আজকে নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে, বিহারে নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিল। 4-4টে ছেলে মেয়ে আত্মহত্যা করেছে, নিজের প্রশ্নপত্র লিক 4-4 বার, সিবিআই তদন্ত করেছে। আজকে শিক্ষা দপ্তরে আগুন লেগে গেল, সব শিক্ষার ডকুমেন্টস পুড়ে গেল। মানুষ কি বোকা? আজকে 4টে ছেলে মেয়ে আত্মহত্যা করলো, বিহারে মানুষ রাস্তায় নেমেছে, উত্তরপ্রদেশের মানুষ রাস্তায় নেমেছে, মধ্যপ্রদেশের রাস্তায় মানুষ নেমেছে। আর কিছুদিনের মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই আপনার বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো অবস্থা হবে আমাদের দেশে। মানুষ জল পাচ্ছে না, পানি দাও করে পুলিশের পা জড়িয়ে ধরছে। সেখানে IPL হচ্ছে ঘটা করে, 2 দিন বাদে অলিম্পিক হবে। নরেন্দ্র মোদীর লজ্জা করে না? বলছে আমি ফকির ঝোলা নিয়ে পড়ে যাবো। কই রাজীব গান্ধী এই কথা বলেননি তো? রাজীব গান্ধী বলেছেন দেশের জন্য যদি প্রাণ দিতে হয় দেবো। আজকে মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, কাউকে নিয়ে তো মানুষ এত ব্যঙ্গ করেনি। নরেন্দ্র মোদী একটা হাসির পাত্র হয়ে গেছেন। এই বাংলা বিজেপি সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই, শুভেন্দু অধিকারী স্বাধীনভাবে কাজ করতে পারছে না? পারবে না। দিল্লিতে রিমোট কন্ট্রোল, দিল্লি যা অর্ডার দেবে তাই করবে। আপনি একটা মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের দায়িত্ব নিতে পারেন না? আপনি এতগুলো গরিব মানুষের খাবারের মুখের ভাত কেড়ে নিলেন কি হিসেবে? আজকে এদের মধ্যে ভবিষ্যৎ প্রজন্ম নেই? এই হকারের পরিবারের থেকে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে তো? তাহলে তারা কি খেয়ে স্কুলে যাবে? এই বাচ্চাগুলো কি খেয়ে স্কুলে যাবে? জবাব দিন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি এখনো রাস্তায় আছেন, মমতা ব্যানার্জিকে হারানো হয়েছে, এটা মানুষের ম্যান্ডেট নয়। বিজেপির অন্দরমহলের খবর ওরা 100 পেরোচ্ছে না। ওরা 94টা প্রার্থীর নাম 5 বারে ঘোষণা করেছে, ওরা এজেন্ট দিতে পারেনি। রাতারাতি 200 বার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 15 দিন কলকাতায় আছেন, 2.5 লক্ষ সেনা, সাজোয়া গাড়ি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর দল। কেন? হারাবার জন্য। আজকে লাস্ট রাউন্ডে মমতা ব্যানার্জি 15,000 ভোট হয়, আমরা ভোটার লিস্টে কাজ করা কর্মী, আমরা 15 বছরে 15 টাকাও রোজগার করিনি, আমরা ভোটার লিস্টে কাজ করা কর্মী। লাস্ট রাউন্ডে মমতা ব্যানার্জি 15,000 ভোটে হারেন। যে বড় বড় চ্যানেলগুলো দেখাচ্ছে, গদি মিডিয়া, যে 14,000 ভোটে মমতা ব্যানার্জি জিতছেন, সেই মমতা ব্যানার্জি ভবানীপুরে হারেন। তাকে কি শেখাতে এসছেন? আমরা বুঝি না? আমরা হতে পারে কোনো বড় চেয়ারে নেই, কিন্তু আমাদের অনেকের চেয়ে বুদ্ধি বেশি। মমতা ব্যানার্জি যে কদিন রাজনীতির ময়দানে আছেন, আমরা আছি, বাংলার মানুষ আছে। 41% ভোট তৃণমূলের ঝুলিতে আছে, 41% ভোট।
আমরা হারিনি, হারানো হয়েছে। এটা নিয়ে আন্দোলন চলবে এবং কালকে হাইকোর্ট রায় দিয়েছে ব্যালটে ভোট হবে। ইভিএম উঠে যাবে, ইভিএম উঠে যাবে। ইভিএম যেদিন উঠে যাবে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে দেশ থেকে, বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। পাঞ্জাবে এর মধ্যেই একটা কর্পোরেশন ইলেকশন হেরেছে, আজকে দেশের কৃষকরা অন্নদাতা, সেই পাঞ্জাবিদের আপনি বলছেন খালিস্তানে? এই শিক্ষা বিজেপির? বিজেপি একটা অশিক্ষিত মূর্খ দল। কালকে দিলীপ ঘোষ বলছেন তৃণমূল আতঙ্কবাদী দল, আরএসএস আতঙ্কবাদী দল। আরএসএস এর ইতিহাস কি বলছে? আরএসএস রেজিস্টার্ড নয়, মোহন ভাগবত জেড ক্যাটাগরির সিকিউরিটি। কেন? কোটি টাকার সম্পত্তি। সারা দেশে বিজেপি 600টা 5 স্টারের মতো হোটেল আছে, পার্টি অফিস আছে 600টা, 600টা পার্টি অফিস আছে বিজেপির, প্রত্যেকটা 5 স্টার 7 স্টার কোয়ালিটি। কি করে হয়? নোটবন্দিতে সব থেকে বড় লোক বিজেপি হয়েছে। বিজেপির নামে বলে শেষ করা যাবে না, আপনার হাত ব্যথা হয়ে যাবে মাইক ধরতে ধরতে। আচ্ছা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জিদের উপর আক্রমণ হলো, একের পর এক কর্মীদের গ্রেফতার করা হচ্ছে, এটা নিয়ে কি বলতে চান? এটা বিজেপি ওদের স্ট্যান্ডার্ডটা প্রমাণ করে দিচ্ছে। কারণ 2011 সালে মমতা ব্যানার্জি এসে কিন্তু কোনো বিরোধী নেতার উপর আক্রমণ করেননি। আজকে প্ল্যান করে ডিমের ট্রে মহিলারা ডিম ডিস্ট্রিবিউট করছে, সেই ভিডিও আমাদের কাছে আছে যে আমরা অ্যাটাক করব। তাদের কাছে খবর ছিল, উনি গাড়ি করে গেছেন, কিছুটা পথ বাইকে গেছেন হেলমেট পরে। উনি একজন সিটিং এমপি, প্রত্যেকটা রিজনাল পার্টির পরবর্তী কেউ হাল ধরেন। লালু প্রসাদ যাদবের পর তেজস্বী যাদব, মুলায়ম সিং যাদবের পর অখিলেশ যাদব, মমতা ব্যানার্জির পর অভিষেক ব্যানার্জি। এতে অন্যায় কি আছে? যদি কেউ দুর্নীতি করে থাকে, অন্যায় করে থাকে, তার জন্য দেশে আইন ব্যবস্থা আছে। আপনি কে ডিম ছুড়বেন? এটা স্ট্যান্ডার্ডটা বুঝিয়ে দেয়। বিজেপি সব ভুল লোককে অ্যারেস্ট করেছে, এই সব ফুটেজ আমাদের কাছে আছে। এটা কার পুরুষের মতো বর্বরচিত আক্রমণ, এটা করে বিজেপি বীরত্ব প্রমাণ করেনি, এটা আরেকজন নেতার জন্ম দিয়েছে বিজেপি। দেখবেন আগামী দিনে অভিষেক ব্যানার্জি কি করেন, কোথায় যান, মানুষ দেখতে পাবে। ধন্যবাদ। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।